आज हमारे राम आ गए हैं। सदियों की प्रतीक्षा के बाद हमारे राम आ गए हैं। 2024 লোকসভার ভোটে বিজেপির ভরসা ছিল রাম মন্দির আর কংগ্রেসের ভরসা ছিল সংবিধান। সংবিধান রক্ষার লড়াই। বিজেপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায়নি, জোট করে ক্ষমতায় এসেছে। কংগ্রেস ক্ষমতায় আসেনি, কিন্তু সংবিধান রক্ষার লড়াইয়ে জিতেছে। তবে আসন সংখ্যায় বিজেপির কাছে কংগ্রেস হেরেছে। এখন প্রশ্ন, এই নতুন বছরের গোড়ায় পুরনো কাসন্দি ঘাটতে বসেছি কেন? প্রসঙ্গটা এসেছে ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গের একটি মন্তব্য থেকে। তিনি মন্তব্যটা করেছেন 2024 সালের বিভিন্ন দেশের ভোট নিয়ে। আর সেই মন্তব্যের ছোট্ট একটি অংশ হলো, গত বছর 2024 সালে পৃথিবীর যে সমস্ত দেশে ভোট হয়েছে তার মধ্যে ভারতও ছিল, এবং অধিকাংশ দেশেই প্রতিষ্ঠান বিরোধী হাওয়ায় শাসক দল হেরে গেছে। আর এটা নিয়েই শোরগোল পড়ে গেছে বিজেপি মহলে। মোদির আর এক বন্ধু জুকারবার্গ, তিনি কিনা এরকম কথা বলে ফেললেন। এসব কি হচ্ছে বন্ধু মহলে? আজকের এই এপিসোডটা সেই মোদির বন্ধুর কথা নিয়েই। আর সেই সঙ্গে আপনাদের জানাবো মহারাষ্ট্রের পরে হরিয়ানার ভোটের ফল নিয়ে রিকাউন্টিং করতে গিয়ে কিরকম বিপাকে পড়েছে নির্বাচন কমিশন। আর তাতে আরো স্পষ্ট হয়েছে ভোটের গণনা নিয়ে সংশয় করার মতো যথেষ্ট কারণ কিন্তু রয়েছে। মামলা গড়াচ্ছে সুপ্রিম কোর্টে। মহা বিপাকে পড়েছেন খোদ নির্বাচন কমিশন। গদি মিডিয়া এসব খবর আপনাদের সামনে আনবে না, তাই ভিডিওটি পুরোটা দেখে ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন আরো মানুষের কাছে। আর স্বাধীন এই সাংবাদিকতাকে সাহায্য করার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি চালু করে রাখতে ভুলবেন না। নমস্কার, সবাইকে স্বাগত। আমি সুব্রত বসু। এক পডকাস্টে জুকারবার্গের মন্তব্য এদেশের শাসক মহলে এখন শোরগোল ফেলে দিয়েছে। শাসক দলের কাছেও বিষয়টা দাঁড়িয়েছে যেন প্রেস্টিজ ফাইট। জুকারবার্গ এমন সময় এই মন্তব্যটি করেছেন যে সময় ভারতে ডোনাল্ড ট্রাম্পের আমন্ত্রণ না আসায় একটা মহা প্রেস্টিজের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে বিজেপি এবং গদি মিডিয়ার কাছে। ডোনাল্ড ট্রাম্প ভোটে জেতার পরে একটা অদ্ভুত উল্লাস হয়েছিল এদেশের শাসক মহল ও তাদের পোষ্য গদি মিডিয়ায়। বিজেপি এবং তার প্রচারক মহলের ধারণা ছিল ট্রাম্প জিতেছেন মানে আসলে কিন্তু মোদির বন্ধুই জিতেছেন। অন্ধভক্তদের মতে মোদি তাকে জিতিয়েছেন। আর কেউ তখনও জানতেন না যে ট্রাম্প মানসিকভাবে এই বন্ধুত্ব ছিন্ন করে ফেলেছেন ভোটের সময় তার ডাকে মোদি সাড়া না দেওয়ার জন্যই। এখন ট্রাম্প সুযোগ পেলেই মোদির বিরুদ্ধে প্রতিশোধ নেবেন, সে কাজ শুরু হয়ে গেছে। ট্রাম্প ব্যক্তিগতভাবে আরো বেশ কয়েকজন রাষ্ট্রপ্রধানকে ডাকলেও ভারতের প্রধানমন্ত্রী মোদিকে আমন্ত্রণ জানাননি, এবং এই নিয়ে এদেশের রাজনৈতিক মহলে কিন্তু ব্যঙ্গের শিকার হতে হচ্ছে শাসক দল বিজেপি এবং তার ভক্তকুলকে। আর এই আবহেই এসেছে ফেসবুক কর্তা মার্ক জুকারবার্গের এই মন্তব্য। পডকাস্টে মার্কের এই মন্তব্যের পরে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন বিজেপির নিশিকান্ত দুবে এবং অশ্বিনী বৈষ্ণবরা। তাদের বক্তব্য, মার্ক জুকারবার্গ ভুল তথ্য দিয়েছেন এবং এর ফলে বিদেশে ভারতের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। আপাদমস্তক ধুরন্ধর ব্যবসায়ী জুকারবার্গের পক্ষ থেকে 24 ঘন্টার মধ্যেই এর জন্য ক্ষমা চেয়ে নেওয়া হয়েছে। ফেসবুক ইনস্টাগ্রামের বিশাল বাজার তো ভারত, কেন তিনি সেই বাজারকে বিপদে ফেলবেন? কিন্তু মার্ক জুকারবার্গের এই সামান্য মন্তব্য ও তার বিপরীতেই তীব্র প্রতিক্রিয়া নিয়ে দেশ জুড়ে একটা বিতর্ক তৈরি হয়েছে। আর এই বিষয়টি এবার বিশ্লেষণ করা যাক। প্রথমত, মার্ক জুকারবার্গ কি ভুল বলেছেন? আলোচনার শুরুতেই আমরা জানিয়েছি গত লোকসভা ভোটে বিজেপির এজেন্ডা রীতিমতো প্রত্যাখ্যান করেছেন ভারতের জনতা। 400 পারের ডাক দিয়ে বিজেপি ও মোদী সরকার চেয়েছিল ভারতের সংবিধানটাই বদলে দিতে। গত বছর জানুয়ারিতে তাড়াহুড়ো করে চূড়াহীন রাম মন্দির ঠিক সেই কারণেই উদ্বোধন করা হয়, এবং সে সময় ধারণা করা হয়েছিল উত্তরপ্রদেশে বিজেপি সুইপ করবে। কিন্তু ভোটের ফলে দেখা গেল উত্তরপ্রদেশেই বিজেপি ধরাশায়ী হয়েছে। খাস অযোধ্যাতেই একেবারে শুয়ে গেছে বিজেপি।
বারাণসীতে মোদির ভোটের মার্জিনও কমেছে। আর সংখ্যার হিসেবেও বিজেপির আসন নেমে এসেছে 300 থেকে একেবারে 240-এ, মানে সরাসরি 20% কম। একক সংখ্যাগরিষ্ঠতা থেকে অনেকটা দূরে। সরল কথায় মানুষ বিজেপিকে প্রত্যাখ্যান করেছেন। বিজেপির এজেন্ডা আর আগের মতো গ্রহণ করলেন না তারা। তাহলে মার্ক জুকারবার্গ ভুলটা কোথায় করলেন? অশ্বিনী বৈষ্ণব বলেছেন প্রধানমন্ত্রী হিসেবে 3য় টার্মে শপথ নিয়েছেন নরেন্দ্র মোদী। জুকারবার্গের মন্তব্য বহির্বিশ্বে ভারতের ইমেজ খারাপ করেছে। এবার আসবো এই বিষয়টিতে। নরেন্দ্র মোদীর ইমেজ নিয়ে বিজেপি এবং তার প্রচার মহল এতটাই ব্যতিব্যস্ত থাকে যে সত্যি মিথ্যের তফাৎটাও তারা গুলিয়ে ফেলেন। যে ইমেজের কথা অশ্বিনী বৈষ্ণব বলেছেন বহির্বিশ্বে, তা আদৌ অবশিষ্ট আছে কি? এদেশের বৈদেশিক নীতির ফলে স্বাধীনতার পরে এই প্রথম ভারতের যত প্রতিবেশী আছে প্রত্যেকের সঙ্গেই ভারতের সম্পর্ক এখন তলানিতে এসে ঠেকেছে। পাকিস্তান ও চীন তো ছিলই, তার সঙ্গে যুক্ত হয়েছে বাংলাদেশ, শ্রীলঙ্কা, মালদ্বীপ, মায়ানমার, এমনকি ভুটানও। একই সঙ্গে মণিপুরের ঘটনা ইউরোপিয়ান ইউনিয়নকে বিচলিত করেছে। এদেশে লাগাতার মুসলিম বিরোধী প্রোপাগান্ডা বিচলিত করেছে মুসলিম দেশগুলিকেও। প্রতিবাদও এসেছে। এর বাইরেও আরেকটি নজিরবিহীন ঘটনা ঘটেছে। সেটি হলো ভারতের প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ ব্যবসায়ী গৌতম আদানির বিরুদ্ধে আমেরিকার আদালত থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়া। আর এই বিষয়টি নিয়ে ভারতের কোনো এজেন্সি মানে সিবিআই, ইডির তদন্ত না করা এবং সংসদে এই নিয়ে আলোচনা করতে না দেওয়া। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিভিন্ন দেশে সফরের পর সেই সব দেশে গৌতম আদানির এক একটি প্রকল্প চালু হয়ে যায়। ভারতের কোন প্রধানমন্ত্রীর ভাবমূর্তিতে এরকম কালির দাগ আগে লেগেছে কি? আর এই মুহূর্তে বিভিন্ন দেশে তা নিয়েও ক্ষোভের সৃষ্টি হয়েছে আদানিদের বিরুদ্ধে, এবং সেই ক্ষোভ কিন্তু ভারত সরকারের বিরুদ্ধেও আছড়ে পড়েছে। ভারতের পাসপোর্ট ক্রমশ দুর্বল হচ্ছে, টাকার দাম হু করে কমছে। বিদেশের প্রতিটি বড় বড় সংবাদ মাধ্যমে তা ফলাও করে ছাপাও হচ্ছে। একমাত্র অন্ধভক্তরা ছাড়া আর সবাই তা দেখছেন। বিশ্বগুরুর ভাবমূর্তি এখন কোথায় তা নিয়ে কি আর কোনো সংশয় থাকছে? মার্ক জুকারবার্গ যখন এই পডকাস্টে বিভিন্ন দেশের ভোট নিয়ে বলছিলেন, তখন ভারতে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা হয়তো তার ভাবনাতেই ছিল। আসলে 2024 গণতন্ত্রের পক্ষে একটা বিশেষ বছর ছিল। তথ্য বলছে পৃথিবীর মোট জনসংখ্যার অর্ধেক এই বছরই তাদের ভোটাধিকার প্রয়োগ করেছে। মোট 70টি দেশে 2024-এর ভোট পর্ব সাঙ্গ হয়েছে। মজার বিষয়, এর মধ্যে 30% আসলে অগণতান্ত্রিক এবং একনায়কতন্ত্রের দেশ। কিন্তু গণতন্ত্রের এমনই মহিমা, যেখানে একনায়কও দেখতে চান তাদের দেশের জনতাও তার সঙ্গে রয়েছেন। গত বছর ভোট হয়েছে রাশিয়া, পাকিস্তান এবং বাংলাদেশেও। পাকিস্তানের এই মুহূর্তে সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক নেতা ইমরান খান এখন জেলে। পুতিনের দেশে ভোট কিভাবে হয় তা তো কারো অজানা নয়। সেখানেও ভোটের প্রহসনে পুতিনই জিতেছেন। বাংলাদেশের ভোটে বিপুল ভোটে জিতেছিলেন শেখ হাসিনা। কিন্তু পৃথিবীর প্রাচীনতম গণতন্ত্রের দেশ আমেরিকার প্রতিনিধি দল তখনই জানিয়েছিল এই ভোট ঠিকভাবে হয়নি। গণ অভ্যুত্থানে হাসিনা পদচ্যুত হয়েছেন এবং দেশ ছেড়ে পালিয়ে আসার পরে তাকে ভারত আশ্রয় দিয়েছে। আর বিশ্বের সবচেয়ে বড় গণতন্ত্রের দেশ এই ভারতে বড় প্রশ্নের মুখে এখন নির্বাচন কমিশন স্বয়ং। লোকসভা ভোটে নির্বাচন কমিশন 7 দফা ভোট নিয়েছিল গোটা দেশ জুড়ে। এদেশের চিরাচরিত রীতি, ভোটের পর রাত্রিবেলায় ভোটের শতকরা হিসেব জানানো হয়। নির্বাচন কমিশন সেই রীতি এবার ভঙ্গ করে কখনো 4 দিন, কখনো 7 দিন পরে ভোটের শতকরা হার জানিয়েছে। প্রতিটি পর্বে ভোটের পর প্রাথমিকভাবে যে শতকরা হার বলা হয়েছিল, কয়েকদিন পরে সেই হার কখনো 5%, কখনো বা 7% বেড়ে গেছে। এবং একেবারে শেষকালে জানা গেছে প্রাথমিক ভোটের শতাংশের হারের তুলনায় শেষ পর্যন্ত যে শতকরা হারের কথা নির্বাচন কমিশন বলেছে তাতে প্রায় 2 কোটি ভোট বেড়ে গেছে। এরকম রহস্যময় ভুতুড়ে ভোট নিয়ে ইতিমধ্যে এদেশে অনেক জল ঘোলা হয়েছে। লোকসভা ভোটের পর যে কটি বিধানসভা ভোট হয়েছে সেখানেও নির্বাচন কমিশনের এরকম রহস্যময় আচরণ প্রত্যেকেই লক্ষ্য করেছেন। নির্বাচন কমিশনের বিরুদ্ধে আদালতে গেছেন ভোট বিশেষজ্ঞ যারা, তাদের কেউ কেউ।
কিন্তু আদালতের নির্দেশ পর্যন্ত অনায়াসে উপেক্ষা করে গেছে নির্বাচন কমিশন। সম্প্রতি মোহাম্মদ পাচার করা মামলায় হরিয়ানা হাইকোর্ট তাকে ভিডিও ফুটেজ দিতে বলেছিল নির্বাচন কমিশন, কিন্তু তারপরেই বিদ্যুৎ গতিতে আইন মন্ত্রকে গিয়ে এই নিয়মটাই পাল্টে ফেলেছে নির্বাচন কমিশন। আরো অবাক করা কাণ্ড কিন্তু ঘটেছে সম্প্রতি হরিয়ানার সিরসার রানিয়া বিধানসভা কেন্দ্রে। সেখানে 9টি বুথে রিকাউন্টিং এর জন্য নির্বাচন কমিশনের নিয়ম মেনে 4.25 লাখ টাকা জমা দিয়েছিলেন ওই কেন্দ্রে দ্বিতীয় স্থানে থাকা কংগ্রেস প্রার্থী সর্বমিত্র। তিনি ওই কেন্দ্রে 4191 ভোটে হেরেছিলেন। দিন কয়েক আগে রিকাউন্টিং এর নির্দেশ জারি হয়, কিন্তু ওই সময় প্রার্থী কমিশন অফিসে গিয়ে দেখেন রিকাউন্টিং নয়, তাকে মেশিনের একটি মক পোল করে দেখানোর ব্যবস্থা হয়েছে। তিনি এর প্রতিবাদ করেন। তার দাবি ছিল ভিভিপ্যাটের সঙ্গে ইভিএম এর ভোট মিলিয়ে দেখা, কিন্তু নির্বাচন কমিশন তা করতে রাজি হয়নি। মানে তারা এই কাজের জন্য টাকা জমা নিলেও রিকাউন্টিং কিছুতেই করতে দেবে না। এই বিষয়টি নিয়ে এবার সুপ্রিম কোর্টে গেছেন ওই প্রার্থী। তার আশঙ্কা সমস্ত ভোট মেশিন থেকে মুছে ফেলা হয়েছে। আবার মহারাষ্ট্রের মানুষ নিজেরাই তো মক পোল করার জন্য ব্যালট চেপে ভোট করাতে গিয়েছিলেন, পুলিশ দিয়ে কারফিউ জারি করে তা বন্ধ করে দেওয়া হয়েছে। সব মিলিয়ে এই প্রথম দেশের নির্বাচন কমিশনের বিরুদ্ধে একের পর এক এরকম গুরুতর অভিযোগ ওঠায় সাধারণ মানুষের সংশয় কিন্তু বেড়েই চলেছে। তবে এসব তো প্রমাণিত তথ্য নয়, নিতান্ত অভিযোগ। কিন্তু নিউজ লন্ড্রি এডিআর এর মতো সংস্থা রীতিমতো তথ্য দিয়ে দেখিয়েছে কি করে ভোটারের সংখ্যার গোলমাল করে দেশের 79টি আসনে বিজেপিকে জিতিয়ে দেওয়া হয়েছে। মার্ক জুকারবার্গের মতো মানুষের কাছে এসব তথ্য কি নেই বলে মনে করছেন নিশিকান্ত দুবেরা? In the last working committee meeting, I said very clearly that there is something wrong that has happened in the Maharashtra election. I said clearly that we are not comfortable with the way the Election Commission is holding elections. I said very clearly that the large number of new voters that have suddenly appeared, almost 1 crore new voters who have suddenly appeared between Lok Sabha and Vidhan Sabha in Maharashtra, is problematic. And I put a challenge clearly in front of the Election Commission. And I said clearly to the Election Commission through that meeting that it is your duty to make the voter list transparent to the opposition. We said clearly we want to see the voters, the names of the voters who voted in the Lok Sabha election in Maharashtra, and we want to see the name of the voters who voted, names and addresses of the voters who voted in the Vidhan Sabha election. If they were to give us that data, the problem would be solved, because we would know for sure whether there is a problem in Maharashtra or not. But I would like to state to this meeting that the Election Commission has refused to give us that information. Now I want to ask you, why would the Election Commission refuse to give us voter lists of the Maharashtra election? What purpose is served by not giving us and the rest of the opposition? তাই এই বিতর্ক বেশি দূর এগিয়ে নিয়ে যেতে চাইলে বিপদের আশঙ্কা রয়েছে তা তারা ভালোই জানেন। আর তাই ফেসবুক কর্তার ভুল স্বীকারটাকে জয় মনে করে এ নিয়ে আর জল ঘোলা না করাই শ্রেয় বলে মনে করেছেন তারা। আসলে বিজেপির তরফে অশ্বিনী বৈষ্ণব ও নিশিকান্ত দুবে সাদা অর্থে একটি সংখ্যার কথা বলেছেন, কিন্তু সেই সংখ্যার দিকে তাকালেও কিন্তু মোদি তথা বিজেপির বিরুদ্ধেই দেশের জনতা ম্যান্ডেট দিয়েছে, এটা পরিষ্কার বোঝা যায়। আর এই কারণেই এই সরকার এখন আর মোদি সরকার বা বিজেপি সরকার নয়, এটি একটা জোট সরকার। তাহলে বিজেপি যে জেতেনি তা বলতে অসুবিধাটা কোথায়? এবং বিজেপির সঙ্গে এখন যে দুটি প্রধান জোট সঙ্গী তাদের মতাদর্শের কিন্তু গোড়াতেই অমিল রয়েছে, সেটা অবশ্য অন্য আলোচনার বিষয়। রাশিয়া বা পাকিস্তানের মতো একনায়কতন্ত্রের দেশেও শাসককে গণতন্ত্রের জামা পড়তে হয়। হাসিনাকেও সেরকম একটা প্রহসনের ভোট করতে হয়েছিল।
দেশের জনতা যে তাদের সঙ্গে রয়েছে তা দেখাতে চায় এক নায়করাও। এদেশে গণতন্ত্র রয়েছে, রয়েছে একটি সংবিধানও। বিজেপি আরএসএস এই সংবিধান বদলানোর কথা বারবারই বলেছিল ভোটের আগে, এখনো তারা সেটাই বলে চলেছে। কিন্তু গণতান্ত্রিক ব্যবস্থায় সরকারে আসার অন্য বন্দোবস্তও তো হয়েছে। এককভাবে কেউ সরকারে না এলে জোটবদ্ধভাবে সরকারে তারা যে আসতে পারে তা তো সংবিধানেই লেখা রয়েছে। বিজেপি তথা মোদির তৃতীয়বারের প্রধানমন্ত্রী হওয়া এই সংবিধানের ওই নিয়ম মেনেই কিন্তু হয়েছে। মার্ক জুকারবার্গের তরফে না হয় ক্ষমা চেয়ে নেওয়া হয়েছে, কিন্তু জুকারবার্গের কথাটা যে পুরোপুরি মিথ্যে তা কি বলতে পারছেন নিশিকান্ত দুবে বা অশ্বিনী বৈষ্ণবরা? এ ব্যাপারে আপনি কি বলেন জানান কমেন্ট বক্সে। জয় হিন্দ, সত্যমেব জয়তে।